আসসালামু আলাইকুম। প্রথম টেস্টের প্রথম ইনিংসের বোলিং প্ল্যানেও বোলাররা ঠিক যেই ভুলটা করেছিল, এই টেস্টের প্রথম ইনিংসেও বোলাররা প্রথম দিনটা অর্থাৎ যে 7 ওভার বোলিং করেছে একই ভুল করেছে, একই প্ল্যানের পুনরাবৃত্তি করেছে, যে কারণে বেশ কিছু রান লিক হয়ে গেছে। যারা বুঝতে পারেননি একটু সহজে বুঝিয়ে দিচ্ছি যে 4টা বাউন্ডারি বাংলাদেশের বোলাররা অর্থাৎ পেস বোলাররা কনসিড করেছেন। তাসকিন 2টা বাউন্ডারি, শরীফুল 1টা বাউন্ডারি, নাহিদ রানা বাউন্ডারি কনসিড করেছেন। আপনি প্রত্যেকটা বাউন্ডারির যদি লেন্থে একটু লক্ষ্য করে দেখেন কোন জায়গায় বলটা পিচ করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে বল পিচ করেছে। ইনফ্যাক্ট 5টা বাউন্ডারি আসলে বাংলাদেশের বোলাররা কনসিড করেছেন। বলতে বলতে মনে পড়লো নাহিদ রানা 2টা বাউন্ডারি কনসিড করেছেন। প্রত্যেকটা বল পিচ করেছে মূলত ব্যাটসম্যানের ব্যাটের সামনে ওভার পিচড, ব্যাটসম্যানের ব্যাটের সামনে ওভার পিচড, আউটসাইড অফ স্টাম্প, ফুল লেন্থের। ব্যাটসম্যান রুম পেয়েছেন, ক্রিস্পি কাভার ড্রাইভ বা ক্রিস্পি অফ ড্রাইভ করার সুযোগ পেয়েছেন, রান কনসিড করেছেন, তাই তো? প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ যেরকম বোলিং করেছিলেন পেস বোলার, আমরা বলছিলাম যে পেস বোলারদের বোলিং প্ল্যান একেবারে যাচ্ছে তাই ছিল। একটু খেয়াল করে দেখেন ভিডিও ফুটেজগুলো, যদি আবার একটু আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে খেয়াল করে দেখবেন প্রথম টেস্টের প্রথম ইনিংসেও বাংলাদেশের পেস বোলাররা সিমিলার প্যাটার্নে, সিমিলার বোলিং প্ল্যানে বোলিং করতে গিয়ে আলটিমেটলি তারা যে কাজটা করেছিলেন অনেক বেশি মাত্রায় রান লিক করেছিলেন। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন বা আপনার প্রশ্ন আসতে পারে মনের মধ্যে যে আচ্ছা এই লেন্থে তাহলে বা এই জায়গাটা কেন বোলিং করছেন বাংলাদেশের পেস বোলাররা, বা বোলিং প্ল্যানটা এরকমভাবে কেন সাজাচ্ছেন? তারা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমের কোচিং প্যানেল, তারা কেন করছেন? তারা করছেন এই কারণে, কারণ এটা হচ্ছে অ্যাটাকিং বোলিং প্ল্যান। এই অ্যাটাকিং বোলিং প্ল্যানে আসলে মূলত যে কাজটা করার চেষ্টা করেন সেটা হচ্ছে যে এরকম একটা জোনে বল পিচ করে যেটা ব্যাটসম্যান উইল গো ফর দ্য শটস, ড্রাইভে যাবে, তাতে আউটসাইড এজ ক্যারি করার সম্ভাবনা থাকে বল যদি একটু এদিক ওদিক মুভ করে। বাট প্রবলেম যেটা হচ্ছে বাংলাদেশের পেস বোলাররা এই লেন্থটা ঠিকমতো এক্সিকিউট করতে পারছে না, তারা অনেক বেশি সামনে সে বলটাকে করে ফেলছেন। এই জায়গাটা হ্যাঁ আপনি বেনিফিট পেতে পারেন আরেকটু পেছনে যদি করতে পারেন, যেটা হয়তো বা একটু ডিফিকাল্ট, বাট তারপরও আপনি বিং ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স আপনাকে সেটা আসলে করতে হবে। আরেকটু পেছনের লেন্থে যদি আপনি বল নিতে পারেন সেক্ষেত্রে তখন বলটা মুভ করার চান্স থাকে, তখন বলটা কিন্তু মুভ করার জন্য স্পেস পায়, অপরচুনিটি পায়। তখন ব্যাটসম্যান শট খেলতে গেলে আপনার চান্স ক্রিয়েট হয় আউটসাইড এজ কিংবা ইনসাইড এজ হওয়া। এখন এক্ষেত্রে সবচাইতে সেফ প্ল্যানটা কোথায় জানেন? সবচাইতে সেফ প্ল্যানটা হচ্ছে আপনি যখন দেখছেন যে ওকে ওই লেন্থে বোলিং করতে গিয়ে আপনি সবসময় এক্স্যাক্ট লেন্থে বোলিং করতে পারছেন না, বল অনেক বেশি মাত্রায় সামনে চলে আসছে, তখন একটু লেন্থটাকে পেছানো বলতে টপ অফ দ্য অফ স্ট্যাম্পকে টার্গেট করা, হার্ড লেন্থটাকে টার্গেট করা, এই করিডোর অফ আনসার্টেনিটিতে 4 নম্বর স্ট্যাম্পে ব্যাটসম্যানকে খুব বেশি রুম না দেওয়া, যেটা বাংলাদেশের পেস বোলাররা তাদের দ্বিতীয় ইনিংসে করেছিল। বাংলাদেশের পেস বোলাররা দ্বিতীয় ইনিংসে প্রথম টেস্টের যেরকম দেখতে পেয়েছিলেন আপনারা, যে তারা কিন্তু মেনটেন করেছিলেন কোনটা, তারা মেনটেন করেছিলেন একটু হার্ড লেন্থের জায়গাটা, যেখান থেকে আসলে বল মুভ করার সুযোগ পায়, যেখান থেকে বল ডিভিয়েশনের সুযোগ পায়, অফ দ্য পিচ মুভমেন্টের সুযোগ পায়। এবং আপনি যেহেতু সুইং আদায় করতে চাচ্ছেন সেখানেও আপনি একটু যদি এয়ার টাইম বলকে দেন আপনি কিন্তু সুইং আদায় করতে পারবেন। সো আমার কাছে যেটা পুরোপুরি মনে হচ্ছে সেটা হচ্ছে অনেক বেশি মাত্রায় সুইং আদায় করতে চাওয়ার যে প্রচেষ্টা, সে আদায় করতে চাওয়ার প্রচেষ্টার জন্য বলকে একটু বিট অফ এয়ার টাইম, এক্সট্রা এয়ার টাইম দেওয়ার জন্য যে প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টায় অনেক বেশি মাত্রায় সামনে বল করে ফেলছেন বাংলাদেশের পেস বোলাররা, যেটা ব্যাটসম্যানদের জন্য রান লিক করানোর ক্ষেত্রে এগেইনস্ট বাংলাদেশ অনেক বেশি মাত্রায় বেনিফিশিয়াল হচ্ছে। এই জায়গাটা আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে হ্যাঁ আপনি যদি আরেকটু পিছনে, আমি আর 1 মিটার পেছনে যদি বল রাখতে পারেন, ডেফিনেটলি দ্যাট উইল ক্রিয়েট অ্যাম্পল অ্যামাউন্ট অফ অপরচুনিটিস টু গেট দোজ আউটসাইড এজেস। কিন্তু সেটা যদি আপনার কাছে মনে হয় যে ঠিক আছে আপনি সবসময় পারছেন না, 2 মিটার পেছান, 2 মিটার পিছিয়ে হার্ড লেন্থটাকে ট্রাই করেন, ডিসিপ্লিন থাকেন। কখনো সামটাইমস ইউ হ্যাভ টু বি, আমার কাছে মনে হয় যে ডিফেন্সিভ টু মেক দ্য ব্যাটার কমিট দ্য মিস্টেকস, অর্থাৎ ব্যাটসম্যানকে মিস্টেক কমিট করার জন্য বাধ্য করা, যেটা প্রথম ইনিংসে বাংলাদেশের স্পিনাররা করেছিলেন। আমরা মেহেদি মিরাজ এবং তাইজুলের কাছ থেকে দেখেছিলাম যে ব্যাটসম্যানকে মিস্টেক করানোর একটা প্রচেষ্টা তারা গ্রহণ করেছিলেন। সো পেস বোলাররা দে হ্যাভ টু বি ভেরি মাচ ডিসিপ্লিনড, এবং আদারওয়াইজ রান লিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি মাত্রায় থাকে। এবং এই টাইপের কন্ডিশনে যখন খেলা হচ্ছে এভরি রান অ্যাকচুয়ালি ম্যাটার্স। এবং আপনি যদি বাংলাদেশ 250 মতো রান করেছে বা তার ওই সংলগ্ন রান করেছে, এই জায়গা থেকে সত্যি কথা বলতে যে প্রত্যেকটা রান, প্রত্যেকটা বাউন্ডারি কিন্তু কস্টলি হতে পারে এগেইনস্ট বাংলাদেশ। এবং ব্যাটসম্যানরা যদি একবার সেট হয়ে যায়, কন্ডিশন যদি আরেকটু বেটার হওয়া শুরু করে, ডেফিনেটলি দে ক্যান মেক দ্য বেস্ট আউট অফ দ্য কন্ডিশন, সেটা তো হতেই পারে। সো সেক্ষেত্রে আমি বলবো যে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে লেন্থটাকে একটু পেছানো, এবং যদি সম্ভব হয় হার্ড লেন্থটাই মেনটেন করে বোলিং করে যাওয়া, একটু ডিফেন্সিভ বোলিং করে যাওয়াটাই বেটার। অ্যাটাকিং বোলিং করছেন কিন্তু অ্যাটাকিং বোলিং করতে গিয়ে লাভ হচ্ছে না, কারণ
কারণ আপনি অনেক বেশি মাত্র ওভার পিচড কাইন্ড অফ বোলিং করে যাচ্ছেন। সো দ্যাটস আমার অ্যাসেসমেন্টের জায়গাটা, আমার অ্যানালাইসিসের জায়গাটা। কারণ প্রত্যেকটা শট আপনি 5টা বাউন্ডারি যদি লক্ষ্য করে দেখেন, 5টা বাউন্ডারি ভেরি মাচ ওভার পিচড, ভেরি মাচ নিয়ার টু দ্য ব্যাট, এবং ইট ওয়াজ ভেরি ইজি ফর দ্য ব্যাটার্স টু প্লে দেয়ার শটস অ্যান্ড এক্সিকিউট ইট প্রপারলি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।